ঊর্ধ্বমুখী বস্তুর সমীকরণ নিয়ে দেখব। এবং ঊর্ধ্বমুখী বস্তু মানে হচ্ছে, ধরো এটা একটা বিল্ডিং এবং আমি বিল্ডিংয়ের একদম নিচ থেকে কোনো একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলাম। তো যখন আমরা ছুঁড়ে মারলাম তখন অনেকগুলো কাহিনী ঘটে। এটার আদিবেগ থাকে, শেষ বেগ থাকে, একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠে, একটা নির্দিষ্ট সময় নিয়ে ওঠে, আবার সেটা মাটিতে পড়ে যায়। তার মানে আমি যদি তোমাকে এই বস্তুটার দিকে একটু লক্ষ্য করতে বলি, এটা হচ্ছে একটা বল। আমরা বলটাকে জাস্ট একটা দিকেই বল প্রয়োগ করব, দ্যাট মিনস ফোর্স প্রয়োগ করব, সেটা হচ্ছে জাস্ট উপরের দিকে। এখন তুমি চাইলে এটাকে কিন্তু পাশেও বল প্রয়োগ করতে পারো। তখন বস্তুটা একটা আদিবেগ নিয়ে আমাদের সরলরৈখিক পথ বরাবর চলবে। তখন সেটা হয়ে যাবে আমাদের ওয়ান ডাইমেনশনাল মোশন, বা বলা যায় একমাত্রিক গতি। বাট সেটা অবশ্যই হরাইজন্টাল বা অনুভূমিক বরাবর হবে। বাট আমরা এখানে চাচ্ছি আমাদের যে একমাত্রিক গতিটা তৈরি করতে, সেটা কেবলমাত্র ভার্টিক্যাল বরাবর হবে, বা বলা যায় উলম্ব বরাবর হবে। তাই ঊর্ধ্বমুখী বস্তু এখানে কাজ করবে তখনই যখন আমরা একটা আদিবেগ দিব বলটাকে ঠিক উপর বরাবর। এবং আমরা যেই বল প্রয়োগ করব, দ্যাট মিনস আমি এখানে ইংলিশে যদি লিখি ফোর্স যে আমরা অ্যাপ্লাই করব, এই বলের জন্য অবশ্যই কী কাজ করবে, এখানে একটা বেগ কাজ করবে, যেটা হচ্ছে আমাদের আদিবেগ বা ইউ। এখন এই ইউ আদিবেগ নিয়ে যখন তুমি বলটাকে উপরে ছুঁড়ে মারবে, বা এই বস্তুটাকে যখন উপরে ছুঁড়ে মারবে, অবশ্যই এই বস্তুটা একটা নির্দিষ্ট সময় পর কিন্তু ভিন্ন ভিন্ন উচ্চতা অতিক্রম করবে। এবং করতে করতে ধরে নাও এই বিল্ডিংয়ের একদম ছাদ বরাবর চলে আসলো। তো আমি এটা একটু মুছে দিই। তো বিল্ডিংয়ের ছাদ বরাবর যখন চলে আসবে বলটা, তখন এটা কিন্তু থেমে যাবে। কেন? কারণ প্রতিনিয়ত আমাদের অভিকর্ষ ত্বরণ যেটা আছে সেটা হচ্ছে নিচের দিকে কাজ করে, এবং এই অভিকর্ষ ত্বরণের জন্য আমাদের বলটা কিন্তু আর তেমন বেশি উপরে উঠতে পারবে না। এবং সে ধরে নাও এই বিল্ডিংয়ের ছাদ পর্যন্ত উঠলো, এবং এই মুহূর্তে তার যে শেষ বেগটা থাকবে সেটা অবশ্যই শূন্য হবে। তার মানে আমি তোমাকে একটু বিষয়গুলো দেখাচ্ছি। 0 মিটার/সেকেন্ড যদি হয়, এবং তুমি ধরে নাও এটা হচ্ছে আমাদের সেই বলটা, দ্যাট মিনস আমি এগুলো একটু কালার করে দিলাম যাতে তোমরা বুঝতে পারো এটা হচ্ছে আমাদের সেই বল। তাহলে এই বলের শেষ বেগটা অবশ্যই আমরা শূন্য পাচ্ছি যখন আমরা বলটাকে কোনো একটা নির্দিষ্ট উচ্চতায় ছুঁড়ে মারবো তখন। তো এখন আমি ধরে নিলাম এই টোটাল বিল্ডিংয়ের যে উচ্চতা সেটা হচ্ছে এইচ। তার মানে এইচ পরিমাণ উচ্চতা অতিক্রম করতে গিয়ে আমাদের বলের যে বেগটা, শেষ বেগ, সেটা কি শূন্য হয়ে গেছে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে অনেকগুলো ইকুয়েশন বের করতে পারি। আমরা পড়ন্ত বস্তুর জন্য যেমন ইকুয়েশন বের করেছিলাম, ঊর্ধ্বমুখী বস্তুর ক্ষেত্রেও কিন্তু গতির সমীকরণ বা ইকুয়েশন বের করতে পারবো। এবার আমরা ফাইনাল যে কাজটা করব সেটা হচ্ছে, বলটা যখন এই পজিশনে উঠবে, ধরো এটা হচ্ছে এ পয়েন্ট আর ভূমি হচ্ছে আমাদের বি পয়েন্ট। এই পয়েন্টে ওঠার পর সে কিন্তু আবার নিচের দিকে একটা আকর্ষণ অনুভব করবে, কারণ কন্টিনিউয়াসলি তার উপর অভিকর্ষ ত্বরণ কাজ করছে, বা পৃথিবীর যে মহাকর্ষ আছে সেটা কাজ করবে, বা যে কোনো গ্রহের মহাকর্ষ কাজ করবে। তো সেক্ষেত্রে অবশ্যই বলটাকে আবার নিচে নামা শুরু করবে, এবং নিচে যখন নামা শুরু করবে তখন তার বেগটা কিন্তু আবার 0 থেকে শুরু করে আস্তে আস্তে বাড়বে, এবং প্রত্যেকটা লেভেলে তার বেগটা সেম থাকবে। দ্যাট মিনস আমি এগুলোকে একটু লেভেল নিয়ে মার্ক করে দিচ্ছি। লেভেল মানে হচ্ছে নির্দিষ্ট হাইট বা উচ্চতা। তুমি ধরে নাও এটা হচ্ছে আমাদের সি বিন্দু, এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। তাহলে আমি একদম ভূমি থেকে, বি বিন্দু থেকে যখন বলটাকে ছুঁড়ে মেরেছিলাম, ছুঁড়ে মারার সময় আমাদের ডি বিন্দুতে একটা নির্দিষ্ট বেগ অবশ্যই ছিল। ধরো এটা হচ্ছে আমাদের ডি বিন্দু আর এটা হচ্ছে আমাদের সি বিন্দু। তাহলে ডি পরিমাণ লেভেলে যে বেগটা ছিল, আমি এই বেগটাকে ধরে নিলাম ভি অফ ডি, এবং বস্তুটা তখন ঊর্ধ্বমুখী, তার মানে উপরের দিকে উঠছে। এবং ডি বিন্দুতে যে বেগটা থাকবে, সি বিন্দুতে কিন্তু সেম বেগ থাকবে না। সি বিন্দুতে তুমি ধরে নাও ভি অফ সি, এই বেগটাও কি উপরের দিকে কাজ করবে, বাট এই বেগের মানটা কিন্তু কম থাকবে। তার মানে ভি অফ ডি এর যে মানটা সেটা অবশ্যই বেশি থাকবে ভি অফ সি এর তুলনায়, এবং তাদের যে ডিউরেশন বা দিক সেটা একই দিকে থাকবে, দ্যাট মিনস উপরের দিকে। আবার যখন বলটা নিচে নামা শুরু করলো তখন কিন্তু আবার সি বিন্দুতে তার একই রকম বেগ থাকবে, দ্যাট মিনস ভি অফ সি বেগটা আবার সে ফিরে পাবে, বাট এক্ষেত্রে তার বেগটা হবে নিম্নমুখী বা নিচের দিকে। আবার যখন সে ডি বিন্দুতে আসবে তখনও তার বেগটা ভিডি হবে, বাট এই বেগটা তখন থাকবে নিম্নমুখী বা নিচের দিকে। তাহলে আমরা বুঝতে পারলাম প্রত্যেকটা লেভেলে আমাদের কিন্তু বেগের মান সেম থাকছে, বাট একদিকে আমাদের বেগের মান যদি উপরের দিকে থাকে, অন্য পার্টে বেগের মান নিচের দিকে থাকবে। তো একটা ঊর্ধ্বমুখী বলকে তুমি যখন উপরে উঠাবা তখন বেগের মান প্রত্যেকটা লেভেলে ভিন্ন ভিন্ন থাকে, যেমন ডি বিন্দুতে একরকম, সি বিন্দুতে একরকম, এবং এদের দিকটা একই রকম থাকে। বাট যখন বলটা নিচে নামা শুরু করে তখনও কিন্তু প্রত্যেকটা লেভেলে বা প্রত্যেকটা পয়েন্টে বেগের মান সেম থাকছে। দ্যাট মিনস তুমি দেখো ভিসি ইজ ইকুয়াল টু ভিসি অথবা ভিডি ইজ ইকুয়াল টু ভিডি, বাট এদের দিকটা সেম থাকছে না, অপোজিট দিকে থাকছে। তার মানে আমি যদি ভিসিকে ভেক্টর দিক ধরি, তাহলে ভিসি এটা ইজ নট ইজ ইকুয়াল টু মাইনাস ভিসি, তখন এভাবে কাজ করবে। অর্থাৎ আমরা
যদি ঊর্ধ্বমুখী ভিসিকে পজিটিভ ধরি আর নিম্নমুখী ভিসিকে যদি আমি নেগেটিভ ধরি, তাহলে এই দুইটা কী হবে না, কখনোই সমান হবে না। তারপরে এখানে আসলে একে অপরের বিপরীত ভেক্টর হিসেবে কাজ করবে। এখানেও সেম, আমরা মান যদিও সমান লিখতে পারি, বাট কখনোই দুইটা বিপরীত ভেক্টরকে একই লিখতে পারি না। তার মানে একটা বেগ হচ্ছে আমাদের উপরে কাজ করে, আরেকটা বেগ আমাদের নিচের দিকে কাজ করে। তারপরে আমি আরেকটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে আমরা যে বস্তুটাকে ছুঁড়ে মেরেছি উপরে, অবশ্যই একটা বল বা এফ কিন্তু এখানে কাজ করবে, তাই না? কারণ বল ছাড়া কিন্তু আমরা কখনোই ত্বরণ পাবো না। এবং বস্তুটার উপর যে বলটা কাজ করছে, সে বলের জন্য আমরা জানি যে একটা ত্বরণ অবশ্যই কাজ করবে। কেননা আমি তোমাকে অনেকবার বলেছিলাম যেখানে বল কাজ করবে সেখানে কি ত্বরণ কাজ করবে। বাট এক্ষেত্রে যে ত্বরণটা কাজ করবে সেটা আসলে আমাদের অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করছে। কেননা অভিকর্ষ ত্বরণ নিচের দিকে বা পৃথিবীর কেন্দ্রের দিকে টানছে বস্তুটাকে, আর বস্তুটা আমরা এমন একটা ত্বরণ দিয়েছি যেটা অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করছে। তা আমি বলতে পারি আমরা যে ত্বরণটা পাবো এটা আসলে আলটিমেটলি -g হবে। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। এবং এটা কোন ক্ষেত্রে কাজ করবে? যখন একটা বস্তুকে আমি ঊর্ধ্বমুখী গতি সঞ্চার করব, বা একটা বস্তুকে যখন আমি উপরের দিকে ছুঁড়ে মারব। তার মানে ঊর্ধ্বমুখী বস্তুর জন্য আমাদের ত্বরণের যে মানটা সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের বিপরীত। বাট আমি যদি নিম্নমুখী বস্তুর জন্য ত্বরণের কথা বলি, তাহলে সেটা অবশ্যই অভিকর্ষ ত্বরণের সমান হবে। তো এবার আমরা ইকুয়েশনগুলো দেখেছি, ইকুয়েশনগুলো আসলে কীভাবে কাজ করে। আমরা একটা ইকুয়েশন দেখেছিলাম পরন্ত বস্তুর জন্য, সেটা কি ছিল? v = u + gt, তাই না? এরকম একটা ইকুয়েশন দেখেছিলাম, যেখানে v ছিল শেষ বেগ, u ছিল আদি বেগ, তারপর টি ছিল হচ্ছে কি যতটুকু সময় ধরে সে হচ্ছে পড়তে থাকবে। দ্যাট মিনস সে একটা নির্দিষ্ট উচ্চতা যতটুকু সময় ধরে অতিক্রম করবে, সেই সময়টি ছিল কি আমাদের টি। বাট আমি যদি ঊর্ধ্বমুখী বস্তুর জন্য ব্যাপারটা বলি, তাহলে কিন্তু সূত্রটা এভাবে আর কাজ করবে না। তো এই সূত্রটা কাজ করতো নিম্নমুখী বস্তুর জন্য, বাট আমরা এখন কাজ করছি কি একটা বস্তুকে উপরে ছুঁড়ে মেরেছি তার জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের v = u + g এর মানটা হবে -t। যেহেতু অভিকর্ষ ত্বরণের বিপরীতে আমরা কাজ করছি এখানে কোনো একটা বস্তুকে উপরে ছুঁড়ে মেরে, তাই জি এর মানটা অবশ্যই নেগেটিভ হবে। এটাকে যদি ভাঙাই আমরা পাবো v = u - gt। তাহলে এটা হচ্ছে কি একটা ঊর্ধ্বমুখী বস্তুর গতির সমীকরণ। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে কি, যে কোনো ঊর্ধ্বমুখী বস্তুর একদম শেষ বেগ যেটা থাকে সেটা কিন্তু শূন্য হয়ে যায়। দ্যাট মিনস আমরা এই সূত্রটা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন আমরা ম্যাক্সিমাম হাইটে পৌঁছবো না। দ্যাট মিনস এই বিল্ডিংয়ের হাইটটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হাইট, বা তুমি এটাকে এস ম্যাক্স ধরতে পারো। এবং ম্যাক্সিমাম হাইটে যখন আমরা উঠবো তখন কিন্তু শেষ বেগটা শূন্য হয়ে যাচ্ছে। তো আমি ধরে নিলাম আমরা সি পরিমাণ বিন্দুতে উঠেছি। তো সি পরিমাণ উচ্চতা যখন উঠবো তখন অবশ্যই তার একটা শেষ বেগ থাকবে, সেটা হচ্ছে ভিসি। তো তুমি এই ভিটাকে ভিসি ধরে নিতে পারো তখন। তার মানে এই সূত্রটা অ্যাপ্লিকেবল হবে তখনই যখন আমরা ম্যাক্সিমাম হাইটে উঠবো না। তার মানে এই সূত্রটা আমরা তখনই অ্যাপ্লাই করব যখন h is smaller than h max। h মানে হচ্ছে বস্তুটার উচ্চতা, আর h max হচ্ছে সর্বোচ্চ যতটুকু উচ্চতা সে উঠতে পারে। কিন্তু যদি আমাদের বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠে যায় তখন কিন্তু তার শেষ বেগটা শূন্য হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আমাদের যে ইকুয়েশনটা হবে সেটা হচ্ছে ভি এর মানটা শূন্য হয়ে যাবে। তার মানে আমাদের ইকুয়েশন দাঁড়াবে 0 = u - gt। এবং সেক্ষেত্রে আমরা লিখতে পারি আদিবেগ = g × t। এটা তখনই কাজ করবে যখন আমাদের শেষ বেগটা শূন্য হবে, অথবা বস্তুটা যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে। তার মানে এই দুটো কেস তোমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে বস্তুটা নর্মাল একটা উচ্চতা উঠেছে যেটা সর্বোচ্চ উচ্চতা হচ্ছে কম, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর যখন বস্তুটা সর্বোচ্চ উচ্চতা উঠেছে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখন সেম সূত্রগুলো আমরা আরেকটা অন্য ফরম্যাটে দেখি। দ্যাট মিনস আমরা আরেকটা সূত্র শিখেছিলাম, আমি জাস্ট মার্ক করে দিই। এটা আমাদের একটা সূত্র এবং এটা আমাদের আরেকটা সূত্র। আমরা কিন্তু আরও একটা সূত্র শিখেছিলাম এরকম, যে v² = u² + 2 × g × h। তাহলে এটা যদি আমি ঊর্ধ্বমুখী বস্তুর জন্য অ্যাপ্লাই করি, যখন আমাদের h এর মানটা ছোট হবে h ম্যাক্সের চেয়ে, তখন আমাদের v² = u² - 2gh এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু আমরা যখন h এর মানটা ম্যাক্সিমাম করে ফেলবো, দ্যাট মিনস আমরা সর্বোচ্চ উচ্চতায় যখন উঠবো তখন কিন্তু আমাদের ভি এর মানটা শূন্য হয়ে যাবে। এবং ভি যদি শূন্য হয় তখন u² = 2gh এই সূত্রটা কাজ করবে। তা আমি দুটি স্টার দিয়ে রাখি। প্রথম সূত্রটা হচ্ছে আমাদের এটা, এবং দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমাদের এটা। তো দুটি সূত্রে আমাদের দুইটা কন্ডিশনের জন্য কাজ করবে।
তারপর আরও একটা সূত্র আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে অনেকটা এরকম, আমি একটু ভিন্ন কালারে দেখি। তা ছিল কি যে টি পরিমাণ সময় বা টি সেকেন্ড সময় ওই বস্তুটা যেটাকে আমরা উপরে ছুঁড়ে মেরেছি সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। তার মানে আমরা এইভাবে সূত্রটা লিখতাম, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, যেটা ছিল আমাদের পরন্ত বস্তুর জন্য। বাট যখন আমরা ঊর্ধ্বমুখী বস্তুর জন্য কাজ করব তখন সূত্রটা কি হবে, যদি আমাদের সর্বোচ্চ উচ্চতা এর চেয়ে কম উচ্চতায় উঠে বস্তুটা, তখন আমাদের এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার হবে। যেহেতু জি এর মান মাইনাস, তাই আমরা এখানে মাইনাস নিয়ে আসবো। আর যখন আমাদের সর্বোচ্চ উচ্চতায় বস্তুটা উঠে যাবে তখন কিন্তু আমাদের শেষ বেগ থাকবে না। এবং এখানে হচ্ছে সবচেয়ে বড় ইন্টারেস্টিং ফ্যাক্ট, যদি আমাদের শেষ বেগ না থাকে তাহলে আমাদের সূত্রটা এখন কিভাবে কাজ করবে। তখন সিম্পলি আমাদের যে ইউটিটা আছে এটা আর বসবে না, অর্থাৎ তখন আমাদের এইচ হবে সরাসরি হাফ জি টি স্কোয়ার। এবং তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ এখানে এইচ আসলে কিছুই না, সেটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম উচ্চতা। তো এখানে আমি একটু স্ট্রেট দিয়ে রাখলাম, আমাদের এখানে এই সূত্রটা কাজ করবে যখন আমরা ম্যাক্সিমাম উচ্চতায় উঠবো, আর এই সূত্রটা কাজ করবে যখন আমরা ম্যাক্সিমাম উচ্চতায় উঠবো না, তার চেয়ে কম কোনো একটা উচ্চতায় উঠবো, সেই উচ্চতার মান বের করার জন্য। এবার তোমাদেরকে মনে রাখতে হবে আর একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে আমরা যতগুলো সূত্র এখানে দেখেছি প্রত্যেকটা সূত্র একটা মাত্র কন্ডিশনে কাজ করবে, এবং সেই একটা মাত্র কন্ডিশন হচ্ছে কি, যখন আমাদের জি এর মানটা কনস্ট্যান্ট থাকে। তার মানে আমি যদি একটু বড় করে লিখি দিই এখানে জি এর মানটা বা অভিকর্ষ স্তরের মানটা যদি আমি লিখে দিই, এর মানটা কখনোই চেঞ্জ হবে না, এর মানটাকে ফিক্সড রাখতে হবে। তার মানে টাওয়ারের উপরেও আমাদের জি এর মানটা যা থাকবে, টাওয়ারের নিচেও আমাদের জি এর মানটা তাই থাকতে হবে, তবেই আমাদের এই সূত্রগুলো অ্যাপ্লাই করা যাবে। এবার যেটা দেখবো সেটা হচ্ছে আরেকটা কৌশল দেখবো, সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী বস্তুর যে গতি, এটার কিছু কৌশল আছে। কৌশলটা অনেকটা পরন্ত বস্তুর মতোই। কৌশলগুলো কীরকম, তুমি ধরো এতটুকু পর্যন্ত আমাদের উচ্চতার হচ্ছে এইচ, এইচ মানে হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতা, আর তুমি ঠিক এই জায়গাটা থেকে অর্থাৎ ভূমি থেকে কোনো একটা বলকে উপরে ছুঁড়ে মেরেছো। তো আমি একটু লেভেলটা দিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমাদের উচ্চতা, এই পর্যন্ত আমাদের বস্তুটা পৌঁছাবে। এখন বস্তুটা যে পৌঁছাবে তার পৌঁছানোর পথের যে গতিবেগ আছে, সেই গতিবেগের কিছু কাহিনী ঘটবে। তার দূরত্ব যে অতিক্রম করবে সে দূরত্বেরও কিছু কাহিনী আছে, এবং সে যতটুকু সময় নেবে সেই সময়টারও কিছু কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে কি, আমি একটু সহজ করে বলি। তুমি ধরে নাও এখানে এই বস্তুটা টোটাল 4টা সমান সমান সময় এই টোটাল উচ্চতা বা এইচটা অতিক্রম করবে, যেখানে আমাদের এই ছাদে অভিকর্ষ ত্বরণ জি এবং ভূমিতেও অভিকর্ষ ত্বরণ জি, তার মানে অভিকর্ষ ত্বরণের কোনো পরিমাণ চেঞ্জ হচ্ছে না। এখন তুমি করলে কি, তুমি 4টা সমান টাইম স্লটে এই বস্তুটাকে উপরে উঠালে। ধরে নাও প্রত্যেকটা টাইম স্লট হচ্ছে টি। টাইম স্লট হচ্ছে মানে কি, মানে প্রত্যেকটা ইকুয়াল টাইম বা সমান সমান সময়। অর্থাৎ তুমি ধরে নাও তোমার বস্তুটা যখন তুমি ছুঁড়ে মারবে তখন কিন্তু সে এক লাফে অনেক উপরে উঠে যাবে, কারণ তোমার ইউ আদিবেগ অনেক বেশি থাকবে, তাই না? তার মানে তুমি ধরে নাও বস্তুটা প্রথমে এতটুকু পর্যন্ত উচ্চতায় উঠেছে, তাহলে আমি এই বিন্দুটাকে ধরো এ দিলাম, এখন এই বিন্দুটাকে আমি বি দিলাম। তার মানে এ থেকে বিতে যেতে তুমি ধরে নাও বস্তুটার সময় লেগেছে হচ্ছে টি পরিমাণ সময়। তারপরে বি থেকে ধরো বস্তুটা এখন আরেকটু উপরে উঠবে, ধরো সিতে উঠবে, এবং সিতে উঠতে গিয়ে তার ইকুয়াল পরিমাণ টাইম লাগবে বা সমান সময় লাগবে। ধরো এখানেও তার টি পরিমাণ সময় লাগলো। তারপরে বস্তুটা সি থেকে যখন আরেকটু উপরে উঠবে ডিতে, তখন তার কিন্তু একই পরিমাণ সময় লাগবে, এবং প্রতিবার দেখো দূরত্বটা কিন্তু কমছে। কেন? কারণ অভিকর্ষ ত্বরণ জি এটা বস্তুটাকে নিচের দিকে ঠেলছে। তাহলে ধরে নাও সি বিন্দুতে যেত তার সময়টা লেগেছে হচ্ছে সমান সময় বা টি। তাহলে সি থেকে যখন বস্তুটা ফাইনালি ডি বিন্দু বা এ দালানের ছাদে চলে গেল, তখনও তার ইকুয়াল পরিমাণ টাইম বা সময় লেগেছে, ধরে নাও এটা হচ্ছে কি টি। আচ্ছা, আমার মনে হয় ঝামেলা হয়েছে, এ বি সি টি। আচ্ছা, আমার মনে হয় ডিটা হচ্ছে এখানে হবে, এটা হচ্ছে আমাদের ডি ধরে নাও। তো আবার আমি ধরে নিলাম ডি থেকে ই হচ্ছে আমাদের দালানের ছাদ। তো ইতে যেতে আমাদের আরও একটা সময় লাগলো, সেটা হচ্ছে টি। তার মানে আমরা এখানে 4টা ইকুয়াল টাইম স্লট পেলাম। এখন দূরত্বটা কিন্তু কখনোই সেম হচ্ছে না, তাই না? এবং বেগও কিন্তু সেম হচ্ছে না। কেন? কারণ এ থেকে বিতে যেতে যতটুকু বেগ আমি দিয়েছি, বি থেকে সিতে কিন্তু সে বেগটা কমে গেছে। তো আমি বেগের মানও ধরে নিলাম। তুমি ধরে নাও আদিবেগ ইউ ছিল যেটা, সেটা আসলে এ থেকে বি পর্যন্ত কাজ করেছে। বি থেকে সি পর্যন্ত ধরো ইউ অফ বিসি কাজ করেছে। সি থেকে ডি পর্যন্ত ধরো ইউ অফ সিডি বেগ কাজ করেছে। এবং ডি থেকে ই পর্যন্ত ধরো
ইউ অফ, আচ্ছা আমি এভাবে না ধরে অন্যভাবে ধরি। এই বিন্দুতে যখন বলটা ছিল তখন ইউ এ কাজ করেছে, বি বিন্দুতে যখন বলটা এসেছে তখন ইউ বি বেগ কাজ করেছে, সি বিন্দুতে যখন বলটা এসেছে ইউ সি বেগ কাজ করেছে, ডি বিন্দুতে ইউডি এই বেগটা কাজ করেছে, আর ই বিন্দুতে বেগের মান 0 হয়ে গেছে। এভাবে আমরা ধরতে পারি। এখন এখানে মজার বিষয় হচ্ছে কি, একদম লাস্ট মোমেন্টে, দ্যাট মিনস ডি থেকে ই, এটা ছিল একদম শেষ মোমেন্ট যেখানে বস্তুটা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছিল। আমি ধরে নিলাম এই দূরত্বটা হচ্ছে এক্স পরিমাণ দূরত্ব। তাই যদি হয়ে থাকে তখন বস্তুটা তার আগে, দ্যাট মিনস সি থেকে ডি পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করেছে সেটা হবে এর বিজোড় সংখ্যক গুণিতক, দ্যাট মিনস 3x পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। আবার এরও আগে, দ্যাট মিনস যখন বস্তুটা বি থেকে সি পর্যন্ত উচ্চতা উঠেছিল তখন সে 5x পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, এবং যখন বস্তুটা এ থেকে বিতে একদম প্রথম মোমেন্টে উঠেছিল তখন বস্তুটা 7x পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। তো এই জিনিসটা আমরা পড়ন্ত বস্তুর জন্যও দেখেছি, বাট এখানে আমরা দেখলাম ঊর্ধ্বমুখী বস্তুর ক্ষেত্রে। বাট এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে কি, পড়ন্ত বস্তুতে আমাদের প্রথমে ছিল x, তারপর 3x, তারপর 5x, তারপর 7x দূরত্ব। বাট এখানে জাস্ট অপোজিটটা হয়েছে, একদম শুরুতে আমরা 7x দূরত্ব গেলাম, তারপর 5x, তারপর 3x, তারপর x। এবং এটা কখন ডিফাইন করা যায়, এটা সময় অনুসারে ডিফাইন করা যায়। দ্যাট মিনস সময় যেহেতু 4টা, তার মানে আমরা এইভাবে 4টা ভাগ করতে পারি। বাট আমরা যদি আরেকটা সময় পেতাম তাহলে সেটা হয়তো 9x হতো। তার মানে একদম শুরুতে আমরা 9x দূরত্ব অতিক্রম করতাম, তারপর আস্তে আস্তে কমতে কমতে x দূরত্ব অতিক্রম করে ফেলতাম। আবার খেয়াল করো, আমরা যখন ইউ এর কথা বলছি তখন তার মানটা কিন্তু অবশ্যই বেশি ছিল, তার মানে ইউ অফ এ কি বেশি ছিল। যখন আমরা বি বিন্দুতে গেলাম তার বেগটা কিন্তু কমে গেল, সি বিন্দুতে গেলে বেগ হচ্ছে আরও কমেছে, ডি বিন্দুতে বেগ আরও কমে গেল, এবং ফাইনালি ই বিন্দুতে বেগের মানটা 0 হয়ে গেল। তার মানে আমি বলতে পারি একটা নিক্ষিপ্ত বস্তু বা ঊর্ধ্বমুখী বস্তুর প্রথম দিকে বেগ থাকে অনেক বেশি, আস্তে আস্তে বেগটা কমতে থাকে। বাট আরেকটা জিনিস যদি তুমি খেয়াল করো, তুমি দেখবে যে প্রতিবার কিন্তু আমাদের সময় বাড়ছে ইকুয়াল স্কেলে। তার মানে প্রথমেও টি, তারপরের অংশেও টি, এখানেও টি, এখানেও টি। তার মানে সময় বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের বেগের মানটা কি কমছে, এবং একদম শুরুতে সময় ছিল কম, তখন বেগ ছিল অনেক বেশি। আস্তে আস্তে যখন সময় বাড়ছে বেগের মানটাও কি কমছে। তাহলে আমি বলতে পারি না ঊর্ধ্বমুখী বস্তুর ক্ষেত্রে যদি বেগ হয়ে থাকে আমাদের ভি, যেটা হচ্ছে ঊর্ধ্বমুখী বস্তুর বেগ, এটা অবশ্যই সময়ের ব্যস্তানুপাতে কাজ করবে। তার মানে তোমরা যদি এটা হিসাব করে দেখো, এটাই কিন্তু আমাদের কাজ করে ঊর্ধ্বমুখী বস্তুর জন্য। বাট আমরা পরন্ত বস্তুর জন্য কি দেখেছিলাম, ভি সমানুপাতিক টি দেখেছিলাম। জাস্ট অপোজিট জিনিসটা কিন্তু কাজ করে ঊর্ধ্বমুখী বস্তুর গতির ক্ষেত্রে। তাহলে আমি যদি কোনো একটা ঊর্ধ্বমুখী বস্তুর বেগ বনাম সময়ের গ্রাফ আঁকি, তাহলে এই গ্রাফটা দেখতে অনেকটা এমন হবে। অর্থাৎ যদি তোমাদেরকে এরকম একটা গ্রাফ আঁকতে দেয়, কোনো একটা ঊর্ধ্বমুখী বস্তুর বেগ বনাম সময়ের গ্রাফ, তাহলে তুমি দেখতে পাচ্ছ এটা অনেকটা কীরকম হবে, এটা প্যারাবোলার মতো হবে। দ্যাট মিনস তোমার প্রথমে যদি সময় অনেক কম থাকে বেগ থাকবে অনেক বেশি, আর যতই আস্তে আস্তে সময় বাড়তে থাকবে তোমার বেগের মানটা কমতে থাকবে। তারপর আমরা ঊর্ধ্বমুখী বস্তুর আরও কিছু গ্রাফ দেখব, তো সেটার জন্য আমরা আবারও দেখে ফেলি। আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে, আমরা যখন একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারবো তখন অবশ্যই সে একটা নির্দিষ্ট উচ্চতা অতিক্রম করবে। তাহলে প্রথমে সময়ের সাথে সে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠবে, এইচ পরিমাণ উচ্চতায়, আবার সে এই জায়গাটা থেকে নিচে নামা শুরু করবে। তার মানে আলটিমেটলি একটা নির্দিষ্ট সময় পর আবারও বস্তুটা ঠিক এই ভূমিতে ফিরে আসবে। তাহলে টোটাল আমি যদি সময়টাকে ধরি টি, তাহলে আমরা গ্রাফটা পাবো অনেকটা এরকম। দ্যাট মিনস আমি এটা মুছে দিলাম, তোমরা একটু গ্রাফটা দিকে লক্ষ্য করো। এখানে এক্স অক্ষ বরাবর আমি সময় টিকে রেখেছি, এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের উচ্চতা এসকে রেখেছি। তার মানে উচ্চতাটাকে তুমি এইচ হিসেবেও প্রকাশ করতে পারো অথবা এস হিসেবেও প্রকাশ করতে পারো। একদম শুরুতে তুমি যখন বস্তুটাকে ছুঁড়ে মারবে, তার মানে টি ইজ ইকুয়াল টু 1 2 3 সেকেন্ড, এই সময়টাতে খুব দ্রুত বস্তুর উচ্চতা কিন্তু বাড়তে থাকবে। আস্তে আস্তে যখন তোমার সময় যেতে থাকবে, কোনো একটা ঊর্ধ্বমুখী বস্তুর যে উচ্চতাটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, এবং এই কমতে কমতে একটা নির্দিষ্ট সময় পর আমাদের উচ্চতাটা ম্যাক্সিমাম বা সর্বোচ্চ হবে, যেটা ছিল কি আমাদের এই গ্রাউন্ডের লেভেল, দ্যাট মিনস এই ছাদের লেভেল আর কি। তো এই যে আমরা সর্বোচ্চ উচ্চতাটা পেলাম, দ্যাট মিনস এইচ, অথবা আমরা এস দিয়ে প্রকাশ করতে পারি উচ্চতাটাকে। এই উচ্চতাটা আমরা তখনই পাবো যখন আমি একটা নির্দিষ্ট সময় অতিক্রম করব। তুমি এই সময়টাকে ধরে নিতে পারো T1।
তারপরও যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ জি নিচের দিকে কাজ করে, তখন বস্তুটাকে সে আমাদের উপরে আর রাখবে না। ওই মুহূর্তটাতে বস্তুটাকে সে আবার নিচে ফেলা শুরু করবে, এবং যখন নিচে পড়তে থাকবে বস্তুটা একদম শুরুতে, দ্যাট মিনস T1 সময় পরপরই এই জায়গা থেকে শুরু করে যখন সময় বাড়তে থাকবে বস্তুটা তখন আস্তে আস্তে নিচে পড়তে থাকবে। দ্যাট মিনস সময় বাড়ার সাথে সাথে বস্তুটার নিচে পড়ার বেগটা বাড়াতে থাকবে, এবং এটা একটা পড়ন্ত বস্তুর মতো কাজ করবে। তার মানে একদম প্রথম দিকে খুব কম পরিমাণ উচ্চতা সে অতিক্রম করবে বা অতিক্রান্ত দূরত্ব তার কম হবে। আস্তে আস্তে যখন সময় খুব অল্প পরিমাণ বাড়বে তখন হুট করে সে দ্রুত নিচে নেমে যাবে, এবং তারপরে সে আবারও আগের অবস্থান, দ্যাট মিনস এই জায়গাটাতে সে ফিরে আসবে। তাহলে এই ঊর্ধ্বমুখী বস্তুর জন্য তোমরা দেখতে পাচ্ছ যে এটা শুধুমাত্র যে একটা মাত্র গতি নিয়ে তৈরি তা না, এটা দুই ধরনের গতি নিয়ে তৈরি। একটা হচ্ছে নিচ থেকে উপরে যায়, আর একটা হচ্ছে উপর থেকে নিচে নামে। তাহলে আমি ধরে নিলাম উপরে বা সর্বোচ্চ হাইটে যাওয়ার পর যখন সে মাটিতে নেমে এসেছে সেই সময়টা হচ্ছে কি T2। এবং এখানে আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে কি, যখন কোনো বাতাসের বাধা থাকে না, যখন অন্যান্য কোনো বাধা থাকে না, তখন আমি যতটুকু সময় কোনো একটা বস্তুকে নির্দিষ্ট উচ্চতায় উঠাবো ঠিক একই সময় বস্তুটা ভূমিতে নেমে আসবে। তার মানে এখানে T1 যা হবে T2 পরিমাণ সময় তা হবে। ধরো তুমি একটা বলকে আকাশের দিকে ছুঁড়ে মারলে, বলটা সর্বোচ্চ উচ্চতায় উঠলো, উঠতে গিয়ে সেই সময় লাগালো হচ্ছে 5 সেকেন্ড, কথার কথা। এবং বলটা যখন ওই উচ্চতা থেকে নেমে আসবে তখন তারও 5 সেকেন্ড সময় লাগবে। তার মানে টোটাল এই 10 সেকেন্ডে হচ্ছে কি ওই বস্তুর উদ্যানকাল বা বস্তুটা যত সময় ধরে আকাশে ছিল সেই সময়টার পরিমাণ। সেজন্য আমাদের কোনো একটা বস্তুর ঊর্ধ্বমুখী বস্তুর সরণ বনাম সময়ের যে গ্রাফটা সেটা এরকম সলিড গ্রাফ হয়। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ এই গ্রাফের মধ্যে কোনো কি বলবো যে অপ্রতিসম কিছু নেই। অর্থাৎ এই গ্রাফটা টোটালি মিরর ইমেজের মতো কাজ করে। আমি একটু দেখিয়ে দিই। আমাদের এখানে হলুদ পার্টটা গ্রাফে তুমি যদি দেখো, এটা যে আকার, আমাদের পাশে হোয়াইট পার্ট যেটা বা সাদা রঙের পার্ট যেটা, যেটাকে আমি কালার করিনি, এই পার্টটাও কিন্তু একই রকম। অর্থাৎ একে অপরের মিরর ইমেজ বা প্রতিচ্ছবি দেখাতে পারে, বা বলা যায় আয়নাতে আমরা যেরকম বিম্ব দেখি সেরকম বিম্ব আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ তুমি এই গ্রাফের একদম মাঝখান বরাবর একটা আয়না সেট করো। মাঝখান বরাবর কোন জায়গায় আমি একটু দেখিয়ে দিচ্ছি ঘাড়ো করে, সেটা হচ্ছে তুমি এই জায়গা বরাবর একটা আয়না সেট করো, যেটা আমি রেড কালারে মার্ক করেছি। তো তুমি তখন দেখতে পাবে কি এই গ্রাফের দুইটা অংশ কি দেখতে একই রকম। তার মানে এই ধরনের গ্রাফগুলো কি প্রতিসম গ্রাফ, এবং এটা কোথায় কাজ করে? অবশ্যই ঊর্ধ্বমুখী বস্তুর জন্য কাজ করে। তাই যদি হয়ে থাকে আমরা পরবর্তী গ্রাফটা দেখে ফেলি, সেটা হচ্ছে এটা। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা এক্স অক্ষ বরাবর সময় টিকে বসিয়েছি, ওয়াই অক্ষ বরাবর ওই বস্তুর বেগকে বসিয়েছি। এখন তুমি যদি কোনো একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারো, একদম শুরুর দিকে কিন্তু তার বেগটা ম্যাক্সিমাম থাকে, কেননা তুমি অনেক জোরে আদিবেগ নিয়ে ছুঁড়ে মেরেছো। তার মানে আদিবেগের মানটা অনেক হাই থাকে, বা বলা যায় অনেক বেশি থাকে। তো অনেক বেশি কতটুকু থাকে আমি ধরে নিলাম সেটা কথার কথা 5 মিটার পার সেকেন্ড থাকে। তাই আমরা গ্রাফের একদম শুরুতেই হাই লেভেলের বেগটা দিয়ে থাকি। তারপর সময় যত বাড়তে থাকে আমাদের বেগের মানটা কি সময়ের সাথে সাথে কমতে থাকে। ওই যে আমরা দেখেছিলাম আগের স্লাইডে, যদি তুমি মনে করে থাকো বি সমানুপাতে কি 1/t। এর মানে হচ্ছে একটা বাড়লে আমাদের আরেকটা কমবে, অর্থাৎ সময় বাড়ার সাথে সাথে আমাদের বেগের মানটা কি কমছে। তো তাই হচ্ছে আমাদের এখানে দেখো সময় যত বাড়ছে আমাদের বেগের মান কমছে, এবং কমতে কমতে একটা সময় পর বেগের মানটা শূন্য হয়ে গেল। তার মানে এই বেগের মানটা কখন শূন্য হবে? যখন আমাদের বস্তুটা ম্যাক্সিমাম উচ্চতা বা ম্যাক্সিমাম হাইটে পৌঁছাবে, তখন আমাদের বেগের মানটা কিন্তু শূন্য হয়ে যাবে। এবং তারপরে কি ঘটবে? তারপরে আমি যদি বেগের কথা বলি, ওই বেগটা এতক্ষণ উপরের দিকে উঠছিল, এখন বেগটা কিন্তু নিচের দিকে কাজ করবে। যেহেতু আমরা জানি অভিকর্ষ ত্বরণ নিচে কাজ করে, তাই সে ধরে ওই বস্তুটাকে নিচে নামানোর চেষ্টা করবে। এবং যখন বস্তুর বেগটা টোটালি অপোজিট বা নিচে নামা শুরু করবে, তখন আমরা বেগটাকে ঋণাত্মক বেগ ধরতে পারি। তো সেক্ষেত্রে আমরা বেগটাকে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর কাজে লাগাই, এবং তাই দেখতে পাচ্ছি যে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর আমাদের বেগের মানটা আস্তে আস্তে বাড়ছে আরও কিছু সময় বাড়ার সাথে সাথে। তার মানে আমরা এই গ্রাফ থেকে দেখতে পেলাম যে এতটুকু সময় ছিল কি আমাদের T1, যে সময় ধরে ওই বস্তুটা উপরে উঠছিল, এবং এতটুকু সময় হচ্ছে কি আমাদের T2, যে সময় ধরে বস্তুটা নিচে নামছিল। আর বস্তুটা যখন আমরা ছুঁড়ে মারবো, বস্তুর বেগ যখন উপরে কাজ করবে তখন সেটাকে পজিটিভ বেগ হিসেবে ধরা হয়, আর বস্তুর বেগটা যখন নিচে কাজ করবে তখন সেটাকে আমরা নেগেটিভ বেগ হিসেবে ধরছি এই গ্রাফ অনুসারে। তার মানে এই গ্রাফে কোনো একটা বস্তুর বেগ যখন নিচের দিকে কাজ করবে বা পড়ন্ত বস্তুর বেগ, সেটাকে নেগেটিভ ধরা হয়েছে, আর ঊর্ধ্বমুখী বস্তুর বেগ কি পজিটিভ ধরা হয়েছে। এখন তোমাদের জন্য এখানে দারুণ জিনিস আছে। জিনিসটা হচ্ছে কি, তুমি যদি আমাদের এই টোটাল জিনিসটাকে দেখো, তাহলে এটা হচ্ছে কি
ভি বনাম টি গ্রাফ, তাই না? এবং ভি বনাম টি গ্রাফের কথা যদি আমি বলি, এই ভি বনাম টি গ্রাফের যে ঢালটা থাকে, দ্যাট মিন্স যে স্লপটা থাকে, এই স্লপের মানটা হয় কি? অবশ্যই ট্যান থিটা। এবং এই স্লপটা বা ঢালটা আমরা বের করি কিভাবে? অবশ্যই এই গ্রাফের সাথে পজিটিভ এক্স অক্ষ যে কোণ তৈরি করে তার মাধ্যমে। তার মানে আমি যদি তোমাকে কোণটা দেখাই, কোণটা অনেকটা এরকম। দেখো এখানে ইউ ডিভাইড বাই জি, 2u/g, এই জিনিসগুলো কি, এগুলো আমরা একটু পরে দেখবো, এখন দেখার দরকার নেই। আমি তোমাকে জাস্ট অ্যাঙ্গেলটা দেখাচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে আমরা যে গ্রাফটা পেলাম এটা একটু মুছে দিচ্ছি, অর্থাৎ বেগ বনাম সময় যে গ্রাফটা পেলাম ওই গ্রাফের ঢাল বের করাটা আমাদের টার্গেট। তো এই টার্গেট ফিল আপ করার জন্য আমরা যেই সরলরেখাটা পেলাম এই গ্রাফে, ওকে আমি দেখব এক্স অক্ষের সাপেক্ষে সে কত ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বা টাইম অ্যাক্সিসের সাথে সে এমন একটা কোণ তৈরি করে যেটা 90 ডিগ্রির চেয়ে বড়, তার মানে গ্রেটার দেন 90 ডিগ্রি। আর 90 ডিগ্রির চেয়ে যদি বড় হয় তাহলে 10 গ্রেটার দেন 90 ডিগ্রি, এটার মান অবশ্যই কী হবে? নেগেটিভ হবে। তাহলে চিন্তা করে দেখো, একটা ঊর্ধ্বমুখী বস্তুর যদি আমি বেগ বনাম সময় গ্রাফ আঁকি, তাহলে তার যে ঢাল সেটা কিন্তু আসছে নেগেটিভ বা ঋণাত্মক। এবং তোমরা এটাও জানো যে বেগ বনাম সময়ের যে গ্রাফের ঢালটা থাকে, এই ঢালটা আর কিছুই না, সে আসলে ত্বরণ বা এ হিসেবে নির্দেশ করে। তার মানে একটা ঊর্ধ্বমুখী বস্তুর জন্য যে ত্বরণটা আমরা পাচ্ছি, সে ত্বরণটা অল টাইম কি থাকবে? নেগেটিভ থাকবে। এটাই তোমাদের বুঝতে হবে। অর্থাৎ একটা ঊর্ধ্বমুখী বস্তু উপরে উঠলো, উঠার পর আবার সে নিচে নামলো, কোনো সমস্যা নেই। তার টোটাল গতিপথে তুমি দেখতে পাচ্ছ যেই সরল লেখাটা পাচ্ছি গ্রাফে, এটা সব সময় এক্স অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রির চেয়ে বেশি কোণ করে থাকছে। তার মানে ঊর্ধ্বমুখী বস্তুর জন্য ঢাল হচ্ছে নেগেটিভ, বা বলা যায় ঊর্ধ্বমুখী বস্তুর জন্য ত্বরণের মানটা নেগেটিভ থাকে। এবং তোমরা এটাও জানো, আমি তোমাকে বলেছিলাম এই নেগেটিভ মানটা আসলে কী ছিল? -g। তার মানে তুমি অভিকর্ষ ত্বরণের ঋণাত্মক মানটা যদি এখানে লিখে ফেলো, সেটাই হবে আমাদের ঊর্ধ্বমুখী বস্তুর ত্বরণের মান। এবার আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে তোমরা কিন্তু অলরেডি জানো যে একটা বেগ বনাম সময় গ্রাফের যে টোটাল এরিয়া থাকে বা ক্ষেত্রফল থাকে, সেটা হচ্ছে কি? সরণ, তাই না? তো আমি ক্ষেত্রফলটা দেখিয়ে দিচ্ছি হলুদ কালারে। তো এটা হচ্ছে আমাদের প্রথম অংশের গ্রাফের ক্ষেত্রফল, এবং এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশের গ্রাফের ক্ষেত্রফল। এবং আমরা এখানে একটা ঊর্ধ্বমুখী বস্তুর গ্রাফ নিয়ে কিন্তু কাজ করছি, অন্য কোনো গ্রাফ নিয়ে কাজ করছি না। এখন দেখো তো, আমি যদি এই গ্রাফের এরিয়া বা ক্ষেত্রফল বের করতে চাই তাহলে কি হবে? তুমি দেখতে পাচ্ছ প্রথম অংশটা হচ্ছে আমাদের পজিটিভ অক্ষ বরাবর আছে, দ্বিতীয় অংশটা আমাদের নেগেটিভ অক্ষ বরাবর আছে। এবং প্রথম অংশের ক্ষেত্রফলটা যদি ধনাত্মক হয়, দ্বিতীয় অংশের ক্ষেত্রফলটা অবশ্যই ঋণাত্মক হবে, এবং এদের সাইজও কিন্তু সেম। তোমাদের যদি চোখটা ঠিকঠাক মতো থেকে থাকে তাহলে তুমি দেখতে পাচ্ছ প্রথম ক্ষেত্রফল এবং দ্বিতীয় ক্ষেত্রফল এদের দুজনেরই কি আকারটা সেম, অর্থাৎ এই দুটো ত্রিভুজ একই ত্রিভুজ। কেন? কারণ এই দুটো ত্রিভুজের উচ্চতা যেটা ছিল আমাদের ভি পর্যন্ত, দ্যাট মিনস 5 মিটার পার সেকেন্ড, নিচের ত্রিভুজের উচ্চতা যেটা ছিল -v, এটাকে আমি ধরতে পারি -5 মিটার পার সেকেন্ড। আবার প্রথম ত্রিভুজের যে ভূমি t1 এর মান যা, দ্বিতীয় ত্রিভুজের যে ভূমি t2 এটার মানও কি তা। তার মানে আমাদের এখানে দুটো ত্রিভুজে কি একদম ইকুয়াল ট্রায়াঙ্গেল বা সমান ত্রিভুজ। আর ত্রিভুজ যদি সমান হয় এবং একটা আরেকটা যদি বিপরীত মানের হয়, অবশ্যই আমরা এই দুটোকে যোগ করলে শূন্য পাবো। তার মানে আমি প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল যদি a1 ধরি, দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল যদি a2 ধরি, তাহলে আমাদের a1 এর মান যা, a2 এর মান তার অপোজিট। তার মানে একজনের আরেকজনের কি মানের সমান। তো তাই যদি হয়ে থাকে, তো আমরা এখান থেকে পাবো a1 প্লাস a2 = 0। অর্থাৎ তুমি -a2কে পেছনে নিয়ে আসো, +a2 হয়ে যাবে, এবং এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করলে তুমি আলটিমেটলি শূন্য মান পাবে। এবং ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য মানে কি? মানে টোটাল গ্রাফের ক্ষেত্রফল শূন্য। আর আমরা জানি বেগ বনাম সময়ে কোনো একটা লেখচিত্রে আমরা যে এরিয়া বা ক্ষেত্রফলটা বের করি, এটা আসলে কিছুই না, সেটা হচ্ছে আমাদের সরণ। কেননা সরণের মান কি? s=vt। তার মানে তুমি এখানে ভি আর টি গুণ করে কিন্তু s পাচ্ছ। আর যেহেতু এরিয়া শূন্য হয়েছে, তার মানে আমাদের এই ঊর্ধ্বমুখী বস্তুর সরণও কি হবে? শূন্য হবে। আসলেই তাই ঘটে, কারণ একটা বলকে তুমি যখন উপরে ছুঁড়ে মারো, সে যখন আবার কিছুক্ষণ পর মাটিতে ফেরত আসে, তখন আলটিমেটলি তার কিন্তু কোনো সরণ হয় না। তার মানে তার ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশন সমান হয় বা একই জায়গায় হয়। অবশ্যই বলটা কোনো রকম কোনো বাধার সম্মুখীন হবে না, কোনো বাতাসের বাধা থাকবে না ওই সময়টাতে। তো বলতে পারি কোনো একটা ঊর্ধ্বমুখী বস্তুর সরণ বা এস অল টাইম শূন্য হবে, এবং ঊর্ধ্বমুখী বস্তুর ত্বরণ বা এ অল টাইম নেগেটিভ হবে। তার মানে এই কথাগুলো তোমাকে ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখতে হবে। তো আমরা 2 নম্বর গ্রাফটা দেখেছি, এখন আমরা 3 নম্বর যে গ্রাফটা আছে সেটা দেখে ফেলি।
এই গ্রাফটা হচ্ছে আমাদের ত্বরণ বনাম সময়ের গ্রাফ। তার মানে ঊর্ধ্বমুখী বস্তু যে ত্বরণ, যেটা আমরা দেখেছি অলরেডি নেগেটিভ ত্বরণ হয়, এবং এই নেগেটিভ ত্বরণের জন্য আমরা এর মানটাকে একদম নিচে দিয়েছি, এবং এই নেগেটিভ ত্বরণের মান কত ছিল? -g ছিল। তার মানে তুমি যদি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অভিকর্ষ ত্বরণের নেগেটিভ মান নিয়ে প্রতিটা সময় একই পরিমাণ রাখো, তাহলে অবশ্যই যে গ্রাফটা পাবে এটা হচ্ছে ঊর্ধ্বমুখী বস্তুর ত্বরণ বনাম সময়ের গ্রাফ। অর্থাৎ আমাদের অভিকর্ষ ত্বরণ সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করবে, এবং ঊর্ধ্বমুখী বস্তুর ত্বরণ চাইবে তার বিপরীতে কাজ করতে। ঠিক এই কারণে আমাদের জি এর মানটা অবশ্যই অল টাইম নেগেটিভ থাকবে, অর্থাৎ এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। সেজন্য তুমি দেখতে পাচ্ছ 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড করতে করতে 10-15 সেকেন্ড যত দূর যায় না কেন আমাদের অভিকর্ষ ত্বরণের মানটা সেমই থাকে, যেটা হচ্ছে জি। বাট আমাদের ত্বরণের মানটা কী থাকবে? অবশ্যই অভিকর্ষ ত্বরণের বিপরীত, তাই এখানে জিটা অল টাইম কাজ করবে। আর জিটা কাজ করে বলেই আমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে একই রকম মান পাবো, অর্থাৎ এটা একটা সরলরেখা হিসেবে কাজ করবে। আবার খেয়াল করে দেখো তো, আমরা জানি যে ত্বরণ বনাম সময় গ্রাফের যে ঢালটা থাকে, দ্যাট মিনস যে স্লপটা থাকে, সেটাকে কিন্তু জার্ক বলে, তাই না? তার মানে ঢাল হচ্ছে কি? অবশ্যই ট্যান থিটা। তো এখন তুমি এখানে কোনো ঢাল কি পাবে না, কারণ আমাদের এই গ্রাফটা টোটালি এক্স অক্ষের সমান্তরাল, আর এক্স অক্ষের সমান্তরাল রেখার মধ্যে কোনো গ্রাফ থাকে না, কেননা এক্স অক্ষের সাপেক্ষে তারা 0 ডিগ্রি কোণ করে থাকে। তো 0 ডিগ্রি কোণ যেহেতু করে থাকছে, তাহলে 0 ডিগ্রি মান কি? অবশ্যই 0। তার মানে আমাদের ঢালের মানটা 0, ঢাল মানে হচ্ছে জার্কের মান 0। তাহলে ঊর্ধ্বমুখী বস্তুর ক্ষেত্রে আমি বলতে পারি জার্কের মানটা 0 হয়, বা হুট করে কোনো ত্বরণের চেঞ্জ হয় না। আর ত্বরণের যদি চেঞ্জ নাই হয়, তার মানে জার্কও কি থাকবে না। তারপর আমরা আরেকটা জিনিস দেখেছিলাম যে কোনো একটা ত্বরণ বনাম সময় গ্রাফের যে ক্ষেত্রফলটা থাকে, ধরো তুমি এখানে একটা ক্ষেত্রফল তৈরি করে দিলে, এই হচ্ছে ক্ষেত্রফল। এখন এই ক্ষেত্রফলটা আসলে কি নির্দেশ করবে আমাদেরকে? ক্ষেত্রফলটা নির্দেশ করবে হচ্ছে বেগের পরিবর্তনকে নির্দেশ করবে। বাট তুমি এখানে ক্ষেত্রফল কিন্তু তৈরি করতে পারবে না সেভাবে। কেন? কারণ আমাদের এই যে পয়েন্টটা আছে, এটা কিন্তু ইনফিনিটি পর্যন্ত সেম থাকছে। তার মানে তুমি চাইলেও আমাদের এই গ্রাফটাকে ধরে উপরে উঠাতে পারবা না, অথবা ধরে এই জায়গাটাতে লম্ব টানতে পারবা না। তার মানে এখানে যেহেতু তুমি ক্ষেত্রফলটা বের করতে পারছো না, তার মানে আমাদের এই গ্রাফের এরিয়া বা ক্ষেত্রফল কী হবে? অবশ্যই 0 হবে। মানে বিষয়টা এরকম যে তুমি এমন একটা গ্রাফ এঁকেছো, যে গ্রাফের যেই নির্দিষ্ট কি বলবো রেখা আছে, সেটা কখনোই আমাদের এক্স অক্ষের সাথে মিলবে না। দ্যাট মিনস আমাদের এই জি এর মানটা অল টাইম সেম থাকবে, সেটা কখনো কমে গিয়ে এরকম টাইম অক্ষ বা এক্স অক্ষের সাথে মিলবে না। তাই আমি বলতে পারি এই গ্রাফের কোনো এরিয়া নেই বা কোনো ক্ষেত্রফল নেই। আর ক্ষেত্রফল যদি না থাকে তাহলে ক্ষেত্রফল 0। আর আমরা জানি ত্বরণ বনাম সময় কোনো একটা গ্রাফের যে ক্ষেত্রফল, সেটাকে আমরা ডেল ভি দ্বারা প্রকাশ করতে পারি, যেটাকে বলা হয় বেগের পরিবর্তন। তার মানে আমি বলতে পারি আমাদের ঊর্ধ্বমুখী বস্তুর জন্য কোনো বেগের পরিবর্তন হয় না, অর্থাৎ আদি বেগ যদি ইউ থাকে, আমাদের শেষ বেগও কি ইউ থাকবে। তার মানে ঊর্ধ্বমুখী বস্তুটার শেষ বেগ কীভাবে ইউ থাকে? ঊর্ধ্বমুখী বস্তু বলতে আমরা কিন্তু শুধুমাত্র উপরের দিকে ছুঁড়ে মারা বস্তুকে বুঝি না, আমরা বুঝি বস্তুটা উপরে গেছে, যাওয়ার পর এখানে থেকেছে, থাকার পর আবার সে নিচে ফেরত আসছে। তার মানে সে উপরে উঠেছে ইউ বেগ নিয়ে, এবং নিচেও ফেরত এসেছে ইউ বেগ নিয়ে। তার মানে প্রথম ইউ বেগটা ছিল উপরের দিকে, পরের ইউ বেগটা হচ্ছে কি নিচের দিকে। তাই আমি বলতে পারি ঊর্ধ্বমুখী বস্তুর জন্য ত্বরণ বনাম সময় গ্রাফের কোনো ক্ষেত্রফল থাকে না। ক্ষেত্রফল না থাকলে বেগের পরিবর্তনও থাকবে না, আর বেগের পরিবর্তন যদি না থাকে, আদি বেগ এবং শেষ বেগ অল টাইম সেমই থাকবে। এবার যেটা দেখব সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী বস্তুর কতগুলো ইকুয়েশন আমরা বের করার চেষ্টা করব। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী বস্তু নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর যে সময়টা, সেটা আমরা বের করতে পারি। কিভাবে বের করতে পারি? খেয়াল করে দেখো, আমাদের এখানে বস্তুটা আগের মতোই ভূমিতে বসে আছে। আমরা কি করলাম? বস্তুটাকে আমরা নির্দিষ্ট একটা উচ্চতায় উঠালাম, ধরা যাক এতটুকু উচ্চতা উঠালাম। তার মানে এটা হচ্ছে কি আমাদের একটা নির্দিষ্ট উচ্চতা, এবং তুমি এটাকে এইচ ধরে নিতে পারো। তো তুমি চাচ্ছ কি এই বিন্দু থেকে বি বিন্দুতে তুমি একটা বস্তুকে উঠালে। এখন তুমি যদি এতটুকু উপরে উঠাও, তাহলে অবশ্যই তোমার একটা সময় দরকার হবে। আমাদের টার্গেট হচ্ছে সেই সময়টা বের করা, এবং তুমি ধরে নাও এই সময়টা হচ্ছে আমাদের টি। এবং আমি তারপরে আরেকটা কন্ডিশন দেখাবো, সেটা হচ্ছে কি তুমি ধরো এবার বস্তুটাকে সর্বোচ্চ উচ্চতায় উঠালে। তার মানে এটা হচ্ছে কি আমাদের এইচ ম্যাক্স, কেননা আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় কোনো একটা বস্তুর যে শেষ বেগ সেটা হচ্ছে 0 হয়ে যায়, এবং এই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে বস্তুটার সময় লেগেছে ধরো টি প্রাইম। তাহলে আমার এখন টার্গেট হচ্ছে আমরা টি বের করব এবং টি প্রাইম বের করব। টি মানে হচ্ছে কি নির্দিষ্ট একটা উচ্চতায় পৌঁছানোর সময়, আর টি প্রাইম মানে হচ্ছে বস্তুটা যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে তখন সেটা পৌঁছাতে যে সময়টা লাগবে সেটা।
তো এটা বের করার জন্য আমরা শর্টকাট কিছু জিনিস অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা কিন্তু একটা সূত্র জানি মানে ঊর্ধ্বমুখী বস্তুর জন্য। সূত্রটা হচ্ছে কীরকম, যে তুমি জানো হয়তো, সূত্রটা হচ্ছে অনেকটা এরকম, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জি ইন্টু টি, যেখানে ভি হচ্ছে কি শেষ বেগ, ইউ হচ্ছে কি আদি বেগ। তাহলে ধরো ইউ হচ্ছে আদি বেগ এবং ভি হচ্ছে আমাদের এখানে শেষ বেগ। তারপরে আমরা যদি এখান থেকে টি এর মানটা বের করি, তুমি টিটাকে ধরে নিয়েছো কি যে একটা নির্দিষ্ট উচ্চতা পৌঁছানোর সময়, তো কত হবে আমরা লিখতে পারি জিটি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস ভি। তো আলটিমেটলি আমরা লিখতে পারি টি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস ভি ডিভাইড বাই জি। ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। এখন আমাদের কাহিনী হচ্ছে কি, যে আমরা এখানে যে টিটা বের করলাম এটা আমরা একভাবে করলাম। এখন আমরা কিন্তু আরেকটা সূত্র ইউজ করেও এটা বের করতে পারি। কিভাবে? আমরা আরেকটা সূত্র ইউজ করি, একটু ভিন্ন কালারের। সূত্রটা হচ্ছে এরকম, তোমরা এরকম একটা সূত্র দেখেছো যে ঊর্ধ্বমুখী বস্তুর জন্য সেটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই সূত্রটাও কিন্তু আমরা দেখেছি। তো এই সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে কি টি এর মানটা বের করা। আর তোমরা যদি এখান থেকে টি এর মানটা বের করতে চাও, আমি একটা কাজ করতে পারি, সবগুলোকে এক পাশে নিয়ে আসতে পারি। মানে হচ্ছে সবগুলো পয়েন্টকে এক পাশে যদি আনি, এখানে হবে হচ্ছে হাফ জি টি স্কোয়ার, অর্থাৎ মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাস ইউটি থাকবে, প্লাস হচ্ছে এইচ থাকবে, ইজ ইকুয়াল টু 0 থাকবে। এখন একটু দেখো তো এটা কার মতো দেখতে? এটা হচ্ছে আমাদের সেই ইকুয়েশনের মতো দেখতে। আমি যদি ইকুয়েশনটা তোমাদেরকে ধরিয়ে দিই রেড কালারে, সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণের মতো কাজ করে, যেখানে আমাদের টিটা হচ্ছে কি সেই রুট বা মূল। তো এই সমীকরণের সমাধান কি ছিল? সমাধান ছিল এক্স ইজ ইকুয়াল টু, যদি তোমাদের মনে থেকে থাকে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2 ইন্টু এ। এটা ছিল আমাদের এই সমীকরণের সমাধান বা এক্সের মান বের করার যেই সূত্রটা সেটা। এবং এক্সের ঘাত যেহেতু 2টা, তাই আমাদের এখানে সমাধানও কয়টা আসবে? 2টা আসবে, অর্থাৎ প্লাস মাইনাসের মাধ্যমে 2টা আসবে। তো আমরা এখন এই সমীকরণটাকে মডিফাই করি। তো আমি যদি আমাদের এই সমীকরণটাকে এখানে মডিফাই করি তাহলে আমি কি পাবো? আমি পাবো হচ্ছে টি স্কোয়ার, এটা আলাদা থাকবে, ভেতরে থাকবে জি বাই 2, প্লাস আমাদের টি থাকবে, ভেতরে থাকবে হচ্ছে মাইনাস ইউ, প্লাস হচ্ছে আমাদের এইচ থাকবে, ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো তো এই সমীকরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবগুলো মানই চলে এসেছে। তার মানে এতটুকু হচ্ছে আমাদের এ, এতটুকু হচ্ছে আমাদের বি, আর এই টোটালটা হচ্ছে কি আমাদের সি। তার মানে এ হচ্ছে জি বাই 2, বি হচ্ছে মাইনাস ইউ, সি হচ্ছে কি আমাদের এইচ। তাই যদি হয় আমরা এখান থেকে টি এর মানটা সহজেই বের করতে পারবো। তাহলে টি এর মানটা কি হবে? মাইনাস বি। বি এর মানটা কত? মাইনাস ইউ, তার মানে এখানে হবে মাইনাস ইউ, তারপর প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে রুট ওভার দিলাম, তারপর বি স্কোয়ারটা লিখে ফেলি। বি স্কোয়ার মানে হচ্ছে কি মাইনাস ইউ হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ, এ মানে হচ্ছে জি বাই 2 ইন্টু সি, সি মানে হচ্ছে এইচ ডিভাইড বাই 2 ইন্টু এ, এ মানে হচ্ছে কি জি ডিভাইড বাই 2। তাই যদি হয় তাহলে আমাদের এখানে মাইনাস মাইনাসে প্লাস ইউ হবে, প্লাস মাইনাস হবে এখানে, তারপর হবে হচ্ছে রুট ওভার, ভিতরে ইউ স্কোয়ার হবে, মাইনাস হচ্ছে 4 আর 2 কাটা যদি যায় তাহলে আমাদের এখানে 2 থাকে উপরে, তো 2gh হবে আমাদের উপরে, আর নিচে হচ্ছে এই 2 কাটা যায়, শুধুমাত্র জি থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের টাইম বা ঊর্ধ্বমুখী কোনো একটা বস্তু নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর যে সময় সেটা বের করার একটা ওয়ে। এখন আমাদের কথা হচ্ছে আমরা এই ঊর্ধ্বমুখী বস্তুর জন্য তো এরকম সূত্র অ্যাপ্লাই করলাম, তাই না? যদি আমি বলি যে নিম্নমুখী বস্তুর জন্য কি হবে, তাহলে কিন্তু সব ঘটনা একই থাকবে, জাস্ট এখানে সূত্রটা একটু চেঞ্জ হবে। অর্থাৎ আমি যদি তোমাকে এতটুকু অংশ দেখাই, এই অংশটা আমরা বের করেছিলাম ঊর্ধ্বমুখী বস্তুর জন্য, অর্থাৎ উপরের দিকে ছুঁড়ে মারা বস্তুর জন্য। সেম অংশটা আমি এখানে দেখাচ্ছি যদি আমাদের বস্তুটা নিম্নমুখী হতো, অর্থাৎ আমরা যদি টাওয়ারের উপর থেকে কোনো একটা বস্তুকে যদি নিচে ফেলতাম তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর মানে তার সময়টা কত হতো সেটা আমরা এখন বের করব। সূত্রটা কি থাকতো তখন? ইউ ইজ ইকুয়াল টু মানে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি থাকতো, এবং এটা হচ্ছে আমাদের এখন নিম্নমুখী বস্তুর জন্য। তাহলে নিম্নমুখী বস্তুর জন্য নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করার পর যে সময়টা দরকার হয় সেটা এখন আমরা বের করছি। তাহলে এটা হবে কি আমাদের আগের মতোই, খেয়াল করে দেখো, এটা হবে হচ্ছে আমাদের জিটি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ হবে এখন, এবং ফাইনালি আমাদের টি এর যে মানটা হবে সেটা হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইড বাই জি হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই সূত্রটা তখনই কাজ করবে যখন কোনো একটা বস্তু নিচে নামতে থাকবে, আর উপরের এই সূত্রটা তখনই কাজ করবে যখন একটা বস্তু উপরে উঠতে থাকবে।
এবং এখানে আমরা আরেকটা বিষয় তোমাদেরকে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে কোনো একটা বস্তুকে আমরা যখন উপরে ছুঁড়ে মারি তখন ধরো আমাদের এই বলের কথাই ধরো, বলটা এখন করলো কি এই বিন্দু থেকে বি বিন্দুতে গেল, তাহলে এ থেকে বিতে যেতে তার যদি টি পরিমাণ সময় লাগে, ওই বলটা যখন বি থেকে এতে ফিরে আসবে তখনও কিন্তু তার টি পরিমাণ সময় লাগবে। তার মানে এখানকার যে টি এর মানটা থাকবে, এখানকার যে টি এর মানটা, এরা দুজন সেম হবে। তাহলে আমরা বলতে পারি যতই আমাদের এখানে ভি আর ইউ পার্থক্য থাকুক না কেন, আমাদের অবশ্যই একটা বস্তু একটা নির্দিষ্ট উচ্চতা উঠতে যেই সময় নেবে, ওই উচ্চতা থেকে যদি আবার সেই জায়গাটাতে ফিরে আসে তাহলে সে একই পরিমাণ সময় নেবে। তো আমরা বলতে পারি যে আমাদের এই বস্তুটার জন্য, ঊর্ধ্বমুখী বস্তুর জন্য টি এর মান যা হবে, নিম্নমুখী বস্তুর জন্য কিন্তু টি এর মানটা তাই হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, যে তুমি যদি হিসাব করো হয়তো এই জায়গাটাতে তুমি পজিটিভ কোনো ভ্যালু পাবে, আর এখানে যদি তুমি হিসাব করো এই জায়গাটাতে হয়তো তুমি নেগেটিভ কোনো ভ্যালু পেতেও পারো, নাও পেতেও পারো, বাট না পারো সম্ভাবনাই বেশি, এখানেও তুমি পজিটিভ ভ্যালু পাবে এবং দুটো ভ্যালু অবশ্যই কি সেম হতে হবে। তাহলে আমরা দেখলাম কি ঊর্ধ্বমুখী বস্তুর জন্য নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর যে সময়টা সেটা। এখন যদি এমন একটা ঘটনা ঘটে যে আমরা এই নির্দিষ্ট উচ্চতা আর পৌঁছালাম না, আমরা একদম সর্বোচ্চ উচ্চতা, তুমি ধরে নাও আমাদের এই সর্বোচ্চ উচ্চতাটার একটা নাম আছে, সেটা হচ্ছে সি বিন্দু। তুমি এ থেকে এখন বিতে না গিয়ে এ থেকে এখন সিতে গেলে তখন সূত্রের মধ্যে কি চেঞ্জ ঘটবে? যদি তুমি সি বিন্দুতে যাও তোমার শেষ বেগটা কিন্তু শূন্য হয়ে যাবে, এটা কনফার্ম। অর্থাৎ ম্যাক্সিমাম হাইটে বা সর্বোচ্চ উচ্চতায় কোনো একটা বস্তুকে যখন আমি উঠাবো ওর শেষ বেগটা কিন্তু শূন্য হয়ে যাবে। তো শেষ বেগ যদি শূন্য হয়ে যায় তাহলে আমাদের এই যে একটা সূত্র দেখলাম, আমি একটু মুছে দিচ্ছি, এই সূত্রের মধ্যে একটা পরিবর্তন আসবে। আমি জাস্ট সূত্রটা এখন লিখি। আমাদের এখন সূত্রটা আসবে হচ্ছে টি ইজ ইকুয়াল টু, যেহেতু শেষ বেগ ভি এর মানটা হচ্ছে শূন্য, তাই এটা হবে ইউ ডিভাইড বাই জি। আবার আমাদের লাস্টে দেখো, আমাদের যদি ম্যাক্সিমাম হাইট থেকে বস্তুটা নেমে আসে, অর্থাৎ সি থেকে যদি এই বিন্দুতে নেমে আসে, তখন আমাদের কিন্তু লাস্টের এই সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। তখন টি এর মানটা হবে কি, যেহেতু শেষ বেগ শূন্য তার মানে টি এর মানটা হবে মাইনাস ইউ ডিভাইড বাই জি, তাই না? অনেকটা এরকম হবে, মাইনাস ইউ ডিভাইড বাই জি। বাট আমরা তো জানি যে এখানে মাইনাস মানটা সময়ের ক্ষেত্রে কিন্তু কাজ করবে না, তাই আমরা এটাকে মাইনাস না লিখে কি লিখি, অবশ্যই প্লাস ইউ ডিভাইড বাই জি লিখি, কেননা সময় কিন্তু কখনো নেগেটিভ হতে পারে না। তাই তোমাদের বুঝতে হবে যে আমি যদি সর্বোচ্চ উচ্চতায় উঠাই, তবে সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য সময়ের সূত্র হচ্ছে এটাই। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের অ্যাট ম্যাক্সিমাম হাইট বা এইচ ম্যাক্সে কাজ করবে, এবং সর্বোচ্চ উচ্চতা থেকে যখন বস্তুটা মাটিতে নেমে আসবে তখনও কিন্তু আমাদের সেম পরিমাণ সময় লাগবে। দ্যাট মিনস এটা আমাদের ম্যাক্সিমাম হাইটের জন্য কাজ করবে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা 2 নম্বর সূত্রটা একটু দেখি। দ্যাট মিনস এটা হচ্ছে তোমার সর্বোচ্চ উচ্চতার জন্য বা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময়, আর এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে বা মাটিতে নেমে আসার সময়। তো এখন এই সূত্রটা তো আমরা দেখলাম, আমরা বাকি সূত্রটা একটু মডিফাই করি। দ্যাট মিনস আমরা একটা সূত্র বের করেছিলাম ঠিক এই জায়গাটাতে, দেখো। তো আমরা এই সূত্রটা বের করেছিলাম কখন, যখন বস্তুটা এ থেকে বি বিন্দুতে উঠেছিল। বাট এখন যদি আমি বস্তুটাকে এ থেকে সি বিন্দু বা সর্বোচ্চ উচ্চতাতে উঠাই, তাহলে কিন্তু আমাদের এই সূত্রের মধ্যে কি কোনো পরিবর্তন আসবে? কোনো পরিবর্তন কিন্তু আসার কথা না। কেন? কারণ আমাদের এই সূত্রের মধ্যে কিন্তু কোনো শেষ বেগ নেই, কেবলমাত্র আদি বেগ দিয়ে কিন্তু আমাদের এই সূত্রটাকে রিপ্লেস করা হয়েছে। কিন্তু এখানে একটা জায়গায় চেঞ্জ আসবে, সেটা হচ্ছে আমাদের এই ছোট্ট এইচের মধ্যে চেঞ্জ আসবে। তোমরা যদি দেখো এই সূত্রের মধ্যে কিন্তু এই জায়গাটাতে একটা এইচ বসে আছে। আমরা এই এইচটা কি ধরেছিলাম? আমরা এইচ ধরেছিলাম হচ্ছে এ থেকে বি বিন্দুর উচ্চতা, তার মানে আমাদের এই ক্ষেত্রে এইচ ছিল হচ্ছে এ বি। বাট যখন আমি সর্বোচ্চ উচ্চতা নিয়ে কাজ করব তখন এই এইচটা আসলে চেঞ্জ হয়ে যাবে, এইচের বদলে বসবে কি এইচ ম্যাক্স বসবে বা সর্বোচ্চ উচ্চতা বসবে, যেটা হচ্ছে এ থেকে শুরু করে সি বিন্দু পর্যন্ত। তাহলে তোমাকে লক্ষ্য রাখতে হবে কোন জায়গায় আমরা কী সূত্র ইউজ করব। অর্থাৎ তুমি সময়ের সূত্র এটাও ইউজ করতে পারো, বাট সেক্ষেত্রে তোমার এইচের মানটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। এইচ আগে ছিল এ থেকে বি পর্যন্ত উচ্চতা, এখন আমাদের এইচ হবে কি এইচ ম্যাক্স বা এ থেকে সি বিন্দু পর্যন্ত উচ্চতা। তাহলে ফাইনালি আমি একটু ব্ল্যাক কালার না, আমি একটু হাইলাইটার দিয়ে তোমাকে মার্ক করে দিচ্ছি সূত্রগুলো কী কী। আমাদের প্রথম সূত্র হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতায় উঠানোর সময় হচ্ছে টি, এটা একটা সূত্র। আর এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র, যেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর যে সময় সেটা হচ্ছে টি। আবার সর্বোচ্চ উচ্চতা থেকে না, সর্বোচ্চ না, নর্মালি একটা উচ্চতা থেকে কোনো একটা বস্তু নেমে আসার যে সময় সেটা হচ্ছে এই নিচের টি, আর সর্বোচ্চ উচ্চতা থেকে কোনো একটা বস্তু নেমে আসার যে সময় এটা হচ্ছে আমাদের একদম নিচে যে হলুদ কালার আমি মার্ক করেছি সেই টি। এবং টি এর আরেকটা সূত্র আমি পেয়েছি এই জায়গাটাতে। দ্যাট মিনস নির্দিষ্ট একটা উচ্চতাতে উঠানোর সময় আমাদের যতটুকু সময় লাগছে কোনো একটা ঊর্ধ্বমুখী বস্তুর, সেটার জন্য আমরা এই সূত্রটা ইউজ করতে পারি।
তাহলে এই কয়েকটা সূত্র যদি হয়ে থাকে আমাদের ঊর্ধ্বমুখী বস্তু নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর সময়, তাহলে আমরা এখন টোটাল সময়টা একটু দেখি। টোটাল সময় মানে হচ্ছে ঊর্ধ্বমুখী বস্তুর উত্থান পতনের মোট সময়। তার মানে হচ্ছে আমরা একটা বস্তুকে এ থেকে সি বিন্দুতে উঠাবো, আবার সি থেকে এ বিন্দুতে নামাবো, অথবা এ থেকে বি বিন্দু পর্যন্ত আমি ওকে উঠাবো, বি থেকে এই বিন্দু পর্যন্ত নামাবো। তো উত্থান পতনের মোট সময়টা আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত আমরা নেই না, আমরা সরাসরি সর্বোচ্চ উচ্চতা বা এক্স ম্যাক্স নিয়ে থাকি। অর্থাৎ তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা পর্যন্তই কোনো একটা বস্তুকে উঠাবে, আবার ওখান থেকে তুমি বস্তুকে নামাবে। তাহলে এ থেকে আমরা জানি সি বিন্দুতে যেতে যে সময় লাগে টি, সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী বস্তুর সময়। আবার টি থেকে মানে সি থেকে যখন এতে ফিরে আসে বস্তুটা, তখনও কিন্তু আমাদের সময় লাগে টি। তাহলে উত্থান পতনের যে মোট সময়টা সেটা হবে অবশ্যই কি টি প্লাস টি। আর আমরা টি এর মানটা অলরেডি বের করেছি, তুমি দেখো আগের স্লাইডে যদি তোমাকে মনে করে টি এর মানটা কী ছিল, একটা ছিল হচ্ছে ইউ ডিভাইড বাই জি। তার মানে ইউ হচ্ছে আমাদের আদিবেগ, ডিভাইড বাই জি হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ। তো এটা হবে কি ইউ ডিভাইড বাই জি, এবং এটার মান হবে কি 2u ডিভাইড বাই জি। এটা হচ্ছে কি আমাদের উত্থান পতনের মোট সময় বা উত্থান পতনের মোট সময়, যেটাকে বড় হাতের টি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে টি হচ্ছে কি কোনো একটা ঊর্ধ্বমুখী বস্তুর উত্থান এবং পতনের মোট সময়। এবং এখানে একটা কথা আছে, কিছু কিছু বইতে তুমি এই সূত্রটা এইভাবে পাবে না, তারা এটাকে এভাবে লিখতে পারে 2v0 ডিভাইড বাই জি। অর্থাৎ আদিবেগটা যেটা, সেটাকে তারা ইউ হিসেবে না লিখে ছোট হাতের যে v0 আছে সেটা দিয়েও লিখতে পারে। এখন এই টি এর মানটা কিন্তু আমরা আরেকভাবে বের করতে পারি। খেয়াল করে দেখো তো, আমাদের আগের স্লাইডে একটা সূত্র ছিল, জাস্ট এটার দিকে লক্ষ্য করো, ইউ প্লাস মাইনাস রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2gs ডিভাইড বাই জি। এই সূত্রটা ছিল না? তাহলে এই সূত্রটা কিসের ছিল? এই সূত্রটা ছিল টি এর মান। তার মানে আমরা দেখতে পাচ্ছি বড় হাতের টি হচ্ছে কি আসলে 2t, তার মানে টি মান হচ্ছে কি 2t, বা বলা যায় 2 ইন্টু ঊর্ধ্বমুখী বস্তুর যেই পর্যায়কাল সেটা। তাই আমরা চাইলে এই 2 এর সাথে টিকে গুণ করে দিতে পারি। তার মানে তুমি যদি 2 এর সাথে ওই টোটাল অংশটা গুণ করে দাও, টোটাল অংশটা আরেকবার দেখাই কি ছিল, ইউ প্লাস মাইনাস রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2gs ডিভাইড বাই জি। তার মানে এই অংশটা তুমি এখন গুণ করে দাও, তোমার উপরে থাকবে হচ্ছে ইউ প্লাস মাইনাস রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2gs ডিভাইড বাই নিচে থাকতো কি শুধুমাত্র জি। তাহলে আমাদের কিন্তু টোটাল ফর্মুলাটা হয়ে যাচ্ছে। এবং এটাকে চাইলে তুমি একটু মডিফাই করতে পারো, কোনো সমস্যা নেই। অর্থাৎ তোমরা এভাবে লিখতে পারো 2u ডিভাইড বাই জি প্লাস মাইনাস 2 ইন্টু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2gs ডিভাইড বাই জি। এটাও কিন্তু আমাদের মোট পর্যায়কাল বা কোনো একটা ঊর্ধ্বমুখী বস্তুর উত্থান পতনের মোট সময় নির্দেশ করে। আবার এটাকে আরও একটু মডিফাই করা যায়, অর্থাৎ এখানে অনেক ধরনের চালাকি করা যায়। তোমাদেরকে এভাবে দিতে পারে, দ্যাট মিনস 2u ডিভাইড বাই জি, এটা দিলে ভালো কথা, প্লাস মাইনাস দিলে, এবং তুমি এই যে ভেতরে মানে বাইরে যে 2টা আছে এটাকে রুটের ভিতরে ঢুকিয়ে ফেলতে পারো। রুটের ভিতরে যখন 2 ঢুকবে তখন সেটা 4 হবে, তারপর ইউ স্কোয়ারের সাথে গুণ যাবে, আবার সেটা 4 হয়ে 2 এর সাথে গুণ যাবে, 4 দুগুণে 8 জিএইচ হয়ে যাবে, এবং এই টোটালটা রুটের ভিতর আছে, তাই আমি এটাকে হাফ দিতে পারি পাওয়ার হিসেবে। তো এটাও কিন্তু আমাদের ঊর্ধ্বমুখী বস্তুর উত্থান এবং পতনের মোট সময়কে নির্দেশ করতে পারে। তবে একটা জিনিস আমি তোমাকে বারবার সতর্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে এই ধরনের সূত্রগুলো তখনই কাজ করবে যখন জির মানটা কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট মানে হচ্ছে যে মানটা সবসময় সেম থাকবে। দ্যাট মিনস তোমার এই বিল্ডিংয়ের ভূমিতে ধরো জি এর মানটা হচ্ছে জি থাকলো, বাট কিছুক্ষণ পর ধরো এই লেভেলে জি এর মানটা 4 ভাগের 1 ভাগ হয়ে গেল, অথবা ধরো একদম মানে বিল্ডিংয়ের একদম ছাদের মধ্যে জি এর মানটা ধরো 8 ভাগের 1 ভাগ হয়ে গেল। এমন যদি হয় তাহলে এই সূত্রগুলো কিন্তু কখনোই কাজ করবে না। তোমাকে প্রত্যেকটা লেভেলে জি এর মান কি থাকতে হবে? সেম থাকতে হবে, একই থাকতে হবে, তবেই আমাদের এই সূত্রগুলো কাজ করবে। তারপর যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ঊর্ধ্বমুখী বস্তুর সর্বাধিক উচ্চতাটা দেখব। দ্যাট মিনস আমরা কতটুকু উচ্চতায় কোনো একটা বস্তুকে ছুঁড়ে মেরেছি সেটা বের করব। ধরো আমি এ থেকে শুরু করে বি পর্যন্ত দেখাচ্ছি, এই বি হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ছাদ। তো এই টোটাল উচ্চতাই হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম হাইট বা এইচ ম্যাক্স। তো সর্বোচ্চ উচ্চতা বের করার জন্য আমরা একটা সূত্র কাজে লাগাতে পারি, খুবই সিম্পল একটা সূত্র, সেটা তোমরা সবাই জানো। সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, এবং এইচটা অবশ্যই আমাদের এইচ ম্যাক্স হিসেবে কাজ করবে। তো এখান থেকে তোমরা চাইলে এইচ ম্যাক্স বের করতে পারো। আর তোমরা জানো যে সর্বোচ্চ উচ্চতাতে আমাদের শেষ বেগটা হয় কত? 0। শেষ বেগ যদি আমাদের 0 হয় তাহলে আমি বলতে পারি ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh ম্যাক্স। এটা আমরা লিখতে পারি, যেহেতু ভি এর মানটা আমাদের এখানে 0। তারপর আমরা লিখতে পারি এইচ ম্যাক্স যেটা, সেটা হচ্ছে আমাদের ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g।
এবং কোনো বইতে এটা কীভাবে লেখা হয়, ইউ এর বদলে কী দেওয়া হয় তোমরা সবাই জানো, সেটা হচ্ছে ভি নট দেওয়া হয়, ভি নট স্কোয়ার ডিভাইড বাই 2g, এভাবে কিন্তু দেওয়া হয়। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সর্বোচ্চ উচ্চতার যেই সমীকরণটা আছে সেটা। আবার আমরা আরেকটা মেথড এটা বের করতে পারি। আচ্ছা, আমি একটু মেথডগুলো লিখি। ধরো এটা হচ্ছে 1 নম্বর মেথড। আমি যদি 2 নম্বর মেথড তোমাদেরকে দেখাই, এটা আমরা আরেকটা সূত্র দিয়ে বের করতে পারি, ভিন্ন কালারে দেখাচ্ছি। সেটা হচ্ছে এইচ ম্যাক্স বা সর্বোচ্চ উচ্চতার কথা যদি আমি এখানে লিখি, ধরো এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু সূত্রটা কী ছিল, ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাই না? আমরা এরকম সূত্র কিন্তু দেখেছিলাম ঊর্ধ্বমুখী বস্তুর জন্য, যেখানে টি হচ্ছে কি আমাদের টোটাল সময়, যে সময় ধরে আমাদের বস্তুটা এ থেকে বি বিন্দু বা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে। তো এখন এইচ ম্যাক্সের কথাটা যদি বলি, তাহলে এইচ ম্যাক্সের সরাসরি মান হবে ইউ, যেটা সেটা ছিল আদিবেগ, এবং টি হচ্ছে কি অবশ্যই এ থেকে বিতে যাওয়ার সময়। আর তোমরা আগের পার্টে টি এর মানটা বের করেছে ইউ ডিভাইড বাই জি। তোমরা যদি দেখে থাকো আগের স্লাইডে, তাহলে খেয়াল করে দেখবে আমাদের ঊর্ধ্বমুখী বস্তুর যাত্রাকাল অর্ধেক যেটা ছিল সেটা ছিল ইউ ডিভাইড বাই জি। তো সেই মানটা আমরা এখানে বসিয়ে দিব, ইউ ডিভাইড বাই জি বসালাম, টি এর জায়গায় মাইনাস হচ্ছে হাফ ইন্টু জি, এখানেও সেম টি এর জায়গায় ইউ ডিভাইড বাই জি হোল স্কোয়ার বসিয়ে দিলাম। তারপর আমরা সর্বোচ্চ উচ্চতা পাবো এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি হবে, এটা হবে মাইনাস জি বাই 2, অর্থাৎ হ্যাঁ জিটা উপরে থাকবে আর নিচে হচ্ছে 2 থাকবে, ইন্টু উপরে বসবো হচ্ছে ইউ স্কোয়ার, নিচে বসবো হচ্ছে জি স্কোয়ার বর্গ করলে। তাহলে এই জি যদি কাটা যায়, একটা জি এখানে থাকবে, আলটিমেটলি আমরা পাবো ইউ স্কোয়ার ডিভাইড বাই জি, তারপর হচ্ছে মাইনাস থাকবে এখানে, আর এখানে থাকবে কি আমাদের ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g থাকবে। তাহলে দেখো তো, ইউ স্কোয়ার ডিভাইড বাই জি এবং ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g, এখান থেকে আমরা একটা জিনিস কমন নিতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আমরা ইউ স্কোয়ার ডিভাইড বাই জি কমন নিতে পারি। তাহলে আমাদের থাকবে হচ্ছে 1 মাইনাস 1/2। তাহলে 1 থেকে 1/2 যদি বাদ দিই, আমরা হাফ পাবো বা 1/2 পাবো। তার মানে আলটিমেটলি আমরা ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g আবার পেয়ে যাব ম্যাক্সিমাম হাইট হিসেবে। তাহলে আমরা চাইলে এভাবে কিন্তু বের করতে পারি ম্যাক্সিমাম হাইট যেটা সেটা। 3 নম্বর যে মেথডটা দেখব সেটা হচ্ছে আমাদের এখানে একটু লিখি ছোট্ট করে, খেয়াল করে দেখো। 3 নম্বর মেথডটা হচ্ছে এরকম, তুমি ধরো এই বিন্দুতে যখন বস্তুটাকে রেখেছো, এই বিন্দুটা হচ্ছে পৃথিবীর ভূমির কাছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা ধরতে পারি কি ওর মধ্যে কোনো বিভব শক্তি নেই। তার মানে ওর মধ্যে বিভব শক্তি না থাকলেও গতিশক্তি থাকবে। তার মানে আমরা বস্তুটাতে একটা নির্দিষ্ট গতি শক্তি পাবো যখন আমরা ইউ আদিবেগে বস্তুটাকে উপরে ছুঁড়ে মারবো। যখন এই বিন্দু থেকে আমাদের বস্তুটা আছে, আমি একটু লিখে দিই, এই বিন্দুতে আমরা জাস্ট গতিশক্তি বা ইকে বা কাইনেটিক এনার্জি পাবো। যখন আমাদের বস্তুটা এই বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যাবে, তখন বি বিন্দুতে আমরা কিন্তু আর গতিশক্তি পাবো না, কেননা এই টোটাল গতিশক্তিটা বি বিন্দুতে গিয়ে তার বিভব শক্তিটা কনভার্ট করবে বা ইপিতে বা পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট করবে। তাহলে আমি বলতে পারি এই বস্তুটার এই বিন্দুতে যে মানে গতিশক্তি ছিল সেটা আসলে বি বিন্দুতে বিভব শক্তিতে কনভার্ট হয়েছে। তো এই বিন্দুর গতিশক্তি কোন কালারে লিখি? এই কালারে লিখি, ওকে। তো এই বিন্দুতে যদি গতিশক্তি থাকে, ধরা যাক বস্তুটার ভর হচ্ছে এম, তাহলে গতিশক্তির সূত্র কি? এই বিন্দুতে গতিশক্তির হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো আমরা ভি দিব না, আমরা ইউ দিব, কেননা আমাদের আদিবেগটা ছিল কি ইউ। এবং বি বিন্দুতে যে বিভব শক্তিটা পাবো সেটা কি? এম জি এইচ, আর এইচ বলতে আমরা এইচ ম্যাক্সকে বুঝবো, তার মানে সর্বোচ্চ উচ্চতাকে বুঝবো। তো এই হচ্ছে আমাদের দুইটা কাহিনী, এই বিন্দুতে গতিশক্তি যা, বি বিন্দুতে বিভব শক্তি তা, অর্থাৎ এখানে গতিশক্তিটাই কি বিভব শক্তিতে কনভার্ট হয়েছে। তো এই ইকুয়েশনটা যদি লিখি, উভয় পক্ষ থেকে তুমি এমকে কাটা দিতে পারো, এবং এই ক্ষেত্রে তোমার থাকছে এইচ ম্যাক্সের মানটা সরাসরি বাইর করো, দেখবে ওই পাশে ইউ স্কয়ার থাকছে আর এই পাশে আমাদের 2g থাকছে। তার মানে এভাবে কিন্তু আমরা এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার ডিভাইড বাই 2g এটা বের করতে পারি। তাহলে এই কনসেপ্টটা হচ্ছে একদমই নতুন, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই বিন্দুতে গতিশক্তিটা বি বিন্দুতে বিভব শক্তিতে কনভার্ট হয়েছে। আমরা সিম্পলি এই দুটো শক্তিকে একত্রিত করেছি, মানে হচ্ছে ইকুয়াল করে দিয়েছি, সেখান থেকে আমরা ম্যাক্সিমাম হাইটটাকে বের করেছি। তারপর যেটা দেখবো সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী বস্তুর বেগ দেখবো। ধরো আগের মতোই আমাদের বস্তুটা উপরের দিকে উঠছে, এই পয়েন্ট থেকে বস্তুটা এখন সর্বোচ্চ উচ্চতা না উঠে বি পয়েন্ট পর্যন্ত উঠলো, এবং বি পয়েন্টটা আসলে সর্বোচ্চ উচ্চতা না, ধরো সি পয়েন্টটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা, এবং এখানে আমাদের উচ্চতাটা ধরো এইচ আর সর্বোচ্চ উচ্চতাটা ধরো ম্যাক্সিমাম উচ্চতা বা এইচ ম্যাক্স। তো এক্ষেত্রে আমাদের বেগের যে পরিবর্তনটা হয় সেটা এরকম, ধরো তোমার আদি বেগ ইউ ছিল উপরের দিকে, এবং বি বিন্দুতে তোমার শেষ বেগ ভি, এটা কিন্তু উপরের দিকে কাজ করবে, এবং সি বিন্দুতে যে বেগটা থাকবে ভি, এটা কিন্তু আমরা সবাই জানি 0 মিটার পার সেকেন্ড হয়। তার মানে সর্বোচ্চ উচ্চতাতে
কোনো একটা ঊর্ধ্বমুখী বস্তুর বেগ শূন্য হবে এটা নিয়ে আমাদের টেনশন নেই। আমাদের টেনশন হচ্ছে বি বিন্দুতে বেগটা কী হবে সেটা বের করা। তো এটা তো একদম ইজি যে ইউ থেকে আমরা ভি পরিমাণ বেগ পাচ্ছি এ থেকে বি বিন্দুতে, এবং এক্ষেত্রে যে ত্বরণ জি সেটা কিন্তু বিপরীত দিকে কাজ করছে। আর আমি বলেছিলাম বেগের সাপেক্ষে যখন আমাদের অভিকর্ষ ত্বরণ বিপরীতে কাজ করে তখন তার আগে একটা মাইনাস চিহ্ন বসিয়ে দিতে হয়। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এইচ পরিমাণ উচ্চতায় উঠেছে যেহেতু, তার মানে আমরা এখান থেকে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তো তাই যদি হয়ে থাকে আমরা চাচ্ছি ভি এর মানটা বের করতে, তাহলে ভি এর মানটা কী হবে, ইউ স্কোয়ার মাইনাস 2gh, এই টোটালটার রুট ওভার। দ্যাট মিনস এটাকে তুমি পাওয়ার হিসেবে হাফ বানিয়ে দিতে পারো। তো এটাই হচ্ছে কি আমাদের একটা নির্দিষ্ট উচ্চতায় কোনো একটা ঊর্ধ্বমুখী বস্তুর বেগ, এবং তোমাকে যদি এইচ না দিয়ে টি দেওয়া থাকে, ধরো তুমি টি পরিমাণ সময় এ থেকে বিতে উঠলে, তখন কিন্তু আমরা আর এই সূত্রটা ইউজ করবো না। আমরা ইউজ করবো কোনটা, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এটা ইউজ করবো। তখন তোমার এটাই আসলে অ্যান্সার হবে। দ্যাট মিনস ইউ মাইনাস জিটি করলেই তুমি টি পরিমাণ সময় পর ওই বস্তুটার বেগটা পেয়ে যাবে। দ্যাট মিনস ঊর্ধ্বমুখী বস্তুর বেগটা তুমি পেয়ে যাবে। আর অবশ্যই আমি যদি ম্যাক্সিমাম হাইটের কথা বলি তখন কিন্তু আমাদের ঊর্ধ্বমুখী বস্তুর বেগের মানটা কী হবে, অবশ্যই শূন্য হবে।